রিপোর্টারকে সুধার সামনে এনে সবকিছু প্রমাণ করে সুধার মাথায় সিঁদুর পরিয়ে দিল তেজ। অবাক হয়ে যায় বিয়ে মণ্ডপে থাকা সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে শুভবিবাহ আজকের পর্ব। সুধা তেজকে বলে, আজ আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে, প্রীতমবাবুর সঙ্গে আমার বিয়ে হবে, আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে যাবে, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তেজ বলে, তাই নাকি? সুধা, দেখোই না তোমার বিয়ে নিয়ে তোমার বাড়ির সবাই কত খুশি, অথচ তুমি কেন খুশি হতে পারছো না? কেননা তোমার মনে একজনই আছে, আর সেটা হচ্ছে তেজ বসু মল্লিক। আর হ্যাঁ, আমি তো বলেছি আমি সবটা প্রমাণ করে দিব। এই তেজ বসু মল্লিক শুধুমাত্র সুধার, আর সুধাও শুধুমাত্র তেজ বসু মল্লিকের, অন্য কারো হতে পারে না। সেটা আমি আগামীকাল প্রমাণ করে দেব। এই সময় প্রীতম বাবু চলে আসে। প্রীতমকে দেখে তেজ বলে, ও প্রীতম বাবু আপনি? সরি, আপনার হবু বউকে আমি একটু জিজ্ঞাসাবাদ করছিলাম। আপনার তো আজকে মেহেন্দি, তাই না? কিন্তু আপনার হবু বউয়ের হাতে মেহেন্দি দেওয়া শেষ। দেখুন না, আপনার হবু বউয়ের হাতে আমি মেহেন্দি লাগিয়ে দিয়েছি। আমার নাম আপনার হবু বউয়ের হাতে এবং মনে দুই জায়গায় লিখে দিয়েছি। আপনি বুঝতেও পারছেন না যে আপনার হবু বউয়ের মনে ঠিক কার নামটা লেখা আছে। এ কথা শুনে প্রীতম বলে, আপনি ঠিক করেই জানি আমি ঠিক করেই জানি যে সুধার মনে ঠিক কে আছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি বুঝতে খুব বেশি ভুল করে ফেলেছেন, খুব বেশি দেরি করে ফেলেছেন তেজ বসু মল্লিক। এ কথা শুনে থমকে যায় তেজ। এরপর প্রীতম বাবু চলে যায় ওখান থেকে। এখনো মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়নি সুধা, এই বলে সুধার হাত ধরে তেজের সামনে দিয়ে নিয়ে যায় প্রীতম সুধাকে। এদিকে সমুদ্র এসে তেজকে বলে, এই দাদা ভাই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমাদের তো এক্ষুনি যেতে হবে, সব প্রমাণ জোগাড় করতে হবে, তাই না? তেজ বলে, হ্যাঁ ঠিক বলেছিস। আর এই সময় চলে আসে তরি। তরি এসে বলে, হিরো আঙ্কেল তুমি কোথায় যাচ্ছ? তুমি না বড্ড পচা, তুমি না বড্ড পাজি। আর তখনই তেজ বলে, তুমি আমাকে হিরো আঙ্কেল বলছো কেন? তরি, আমি তো তোমার বাবা। আর তখনই তরি বলে, না তুমি আমার বাবা নও, তুমি হিরো আঙ্কেল। আর সেই সময় তেজ বলে, কেন তুমি আমাকে হিরো আঙ্কেল কেন বলছো? তরি বলে, আমাকে বলল তো ঝিনুক মাসি যে তুমি আমার হিরো আঙ্কেল, কিন্তু তুমি আমার বাবা হতে পারবে না, কেননা তুমি আমার মাম্মামকে অনেক কষ্ট দিয়েছো। কেন তুমি আমার মাম্মামকে এত কষ্ট দাও? জানো তো, আমার মাম্মাম কাল সারা রাত কান্না করেছে। আমার মাম্মাম তো তোমাকে এত ভালোবাসে, তারপরেও তুমি আমার মাম্মামকে এত কষ্ট দাও। হিরো আঙ্কেল, তুমি আমার মাম্মামকে আদর করে দিতে পারো না? তুমি আমার মাম্মামের সঙ্গে ভাব করে নিতে পারো না? শোনো না, তুমি যদি আমার মাম্মামের সঙ্গে আজকে ভাব না করো, কালকে কিন্তু বিএসএফ আমার মাম্মামকে বিয়ে করে নেবে। সেটা কিন্তু খুব খারাপ হবে। বলে তরি, আমি তো তোমার মাম্মামকে কষ্ট দিতে চাই না। তোমার মাম্মাম কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাই। আচ্ছা তরি, কি চাও তুমি? তরি বলে, তরি কি হিরো আঙ্কেলকে বাবা বলবে, বা বাবা বলে ডাকতে চায়, নাকি ওই প্রীতম আঙ্কেলকে? আর তখনই তরি বলে, আমি কারো দল হতে চাই না, আমি কারো দলে থাকতে চাই না, কিন্তু আমি আমার মাম্মামকে কষ্ট পেতে দিতে চাই না। আমি কিছু বলবো না, কিচ্ছু না। তেজ বলে, আমি তোমার মাম্মামকে আর কষ্ট পেতে দিব না। তরি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মাম্মামকে আমি আর কখনো কষ্ট পেতে দিব না। আমি তোমার মাম্মামকে আমার সাথে নিয়ে যাব, ঠিক আছে তো? তরি তখন কাঁদতে থাকে আর বলে, কাঁদছো কেন বলো? তরি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর তখনই সমুদ্র বলে, দেখেছিস, ওর কান্না দেখেই বোঝা যায় যে ও তোকে চায়। আর তখনই সেখানে ঝিনুক চলে আসে। ঝিনুক এসে বলে, কান্না দেখে বুঝে ফেললে যে তরি কি চায়? আর তখনই সমুদ্র বলে, হ্যাঁ বুঝেছি কি চায় তরি, কিন্তু তুমি সেটা বুঝবে না। তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, তাই না? তোমার সঙ্গে কোনো কথা আমি বলতে চাই না, কোনো তর্কে আমি জড়াতে চাই না, কেননা তুমি তো এখন অনেক বড় ব্যারিস্টার, উকিল হয়েছ। তুমি এখন প্রমাণ দিয়ে, সব কিছু প্রমাণে বিশ্বাস করো, তাই না? তাই তুমি প্রমাণ নিয়ে ব্যস্ত থাকো, আমাকে একদম বিরক্ত করতে আসবে না। এই বলে সমুদ্র ঝিনুকের সঙ্গে রাগারাগি করে কথা বলে। সেখান থেকে চলে যায় ঝিনুক ও সমুদ্রের কথাগুলো ভাবতে থাকে। ওদিকে দেখা যায় তেজ সেই মেয়েটিকে খুঁজতে চলে যায়, কিন্তু কোথাও মেয়েটিকে খুঁজে পাচ্ছে না। আর বলে, এখানেই তো গাড়িটা থামার কথা ছিল, কিন্তু মেয়েটি কোথায় চলে গেল?
আজকে সুধার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমাকে যত দ্রুত সম্ভব প্রমাণ জোগাড় করতে হবে। ওদিকে রিপোর্টার মেয়েটি অন্য একটা গাড়িতে করে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তেজ গাড়ির সামনে এসে দাঁড়ায়, যা দেখে ভয় পেয়ে যায় মেয়েটি। এদিকে মেয়েটির বন্ধুরা তেজের পথ আটকে দিতে চায়, আর সেই সুযোগে মেয়েটি অন্য একটা গাড়ির দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তেজ তখন মেয়েটিকে ফলো করে দ্রুত মেয়েটির দিকে চলে যেতে লাগে। এদিকে সুধার বন্ধুরা সুধাকে বোঝায় আর বলে, দেখ না, পাড়ার প্রতিবেশীরা কত কথা বলছে যে এটা তোর 3 নম্বর বিয়ে, তোর 4 নম্বর বিয়েটা কবে হবে? এই সমস্ত বাজে বাজে কথা বলছে। তুই এটা কেন করছিস? কেন তেজকে কষ্ট দিবি বলে? নিজে এত কষ্ট পাচ্ছিস। তখনই সুধা বলে, এছাড়া আমার কিছু করার নেই। 5 বছর আগে তেজের মনে হয়েছিল আমি ভুল ছিলাম, সেই জন্য তেজ আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিল। এখন ওর মনে হচ্ছে আমি ঠিক, ও আমাকে ফিরিয়ে নিতে চায়। ঠিক আছে, ও আমাকে ফিরে পাবে, তবে আমাকে যোগ্য সম্মান দিয়ে বসু বাড়িতে নিয়ে যেতে হবে। আমি যেমন অগ্নি পরীক্ষা দিয়েছি এতদিন ধরে, আমি যেমন আমার তরিকে নিয়ে কষ্ট করেছি, ওকেও আমাকে ফিরে পেতে হলে অগ্নি পরীক্ষা দিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে আসতে হবে। আমাকে যোগ্য মর্যাদা দিয়ে বসু পরিবারে নিয়ে যেতে হবে। সুধার বন্ধুরা বলে, তবে কি এটা তোর ভালোবাসার পরীক্ষা? আর তখনই সুধা বলে, সেটা তোরা যাই বলিস না কেন, আমি এটা করবই। যদি আমার মেয়ের ভালোর কথা ভাবতে যাই তাহলে এটা আমায় করতেই হবে। যদি প্রমাণ জোগাড় করতে না পারে তাহলে আমি প্রীতমবাবুকেই বিয়ে করব। এটাই আমার ডিসিশন। এবার আর আমি অন্য কারো কথা শুনবো না। এবার শুধু আমি আমার নিজের মনের কথা শুনবো। ওদিকে ওই মেয়েটি দৌড়ে একটা গলিতে লুকিয়ে মেচকাকে ফোন করতে থাকে, কিন্তু মেচকা তো ওই জঙ্গলে কাজ করছে, কোনোভাবে ফোন যে বাজছে সেটা দেখতে পাচ্ছে না। মেয়েটি বলে, কি ব্যাপার স্যার, ফোন ধরছে না কেন? এই বলে সামনের দিকে এগোতে থাকে, আর তখনই তেজের সামনে পড়ে। তেজকে দেখে ভয় পেয়ে আবারও পালানোর চেষ্টা করতে গিয়ে আশুতোষের সামনে পড়ে মেয়েটি। এদিকে প্রীতমের গায়ে হলুদ লাগিয়ে সেই হলুদ বৌদির সুধার গায়ে লাগাতে যায়। সুধা তখন বৌদির হাত ধরে বলে, আসলে আমার অ্যালার্জির প্রবলেম আছে হলুদে, হলুদ ছোঁয়া যাবে না। একথা শুনে দোয়েল বলে, সে কি করে সুধাদি, তোর আবার কবে থেকে হলুদে অ্যালার্জি হলো? আর তখনই সুধা বলে, এই তো কিছুদিন আগে এই সমস্যাটা দেখা দিয়েছে। ডক্টর বলেছে হলুদ যেন আমি শরীরে না ছোঁয়াই। এদিকে প্রীতমবাবু বুঝতে পারে যে হলুদ লাগাতে চাচ্ছে না সুধা, না হলে অনুষ্ঠানটা কমপ্লিট হবে না। সুধা মনে মনে বলে, আমার গায়ে একজনেরই হলুদ লাগানোর অধিকার আছে, সেটা হচ্ছে তেজ। এই বলে সুধা বৌদির হাত থেকে বাটিটা নিয়ে বলে, আমার কাছে একটা মলম আছে, সেই মলমটা দিয়ে আমি হলুদ লাগিয়ে নিব, তোমরা ছেড়ে দাও। ওদিকে মেয়েটি কিছুতেই সত্যি কথা বলতে চায় না, বলছে, আমি যেটা প্রকাশ করেছি সেটা সত্যি ছিল। তেজ বলে, সত্যি ছিল সেই রিপোর্টগুলো তোমাকে কে দিল? আমি তো তোমাকে রিপোর্ট দেইনি, আর আমি তো তোমাকে এই রিপোর্টটা করতেও বলিনি। তবে তুমি কেন চ্যানেলে বললে যে আমি তোমাকে রিপোর্টটা করতে বলেছি? বলো, তোমাকে রিপোর্টটা কে দিয়েছে? মেয়েটি কিছুতেই বলতে চায় না। আর তখনই দেশ বলে, আশুতোষ বাবু, এখনই ওর হাত থেকে ফোনটা নিয়ে নিন। ফোন ঘাটলে বোঝা যাবে যে ও কার সঙ্গে কথা বলছিল, কে ওকে রিপোর্টগুলো দিয়েছিল। আর আশুতোষ তখনই ফোনটা ছিনিয়ে নিয়ে দেখতে পায় যে মেচকার নাম্বার, আর মেচকার নাম্বার থেকে ওই রিপোর্টগুলো এসেছে, যেটা দেখে চমকে ওঠে তেজ তখন মেয়েটিকে বলে, তার মানে মেচকার কথা মতো তুমি এই কাজটা করেছো? মেয়েটি তখন বলে, হ্যাঁ, আপনার মেচকার কথায় এই কাজটি করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। ওদিকে বৌদি সুধার বিয়ের সাজসজ্জাতে আর বলছে, তুই কতজন স্বামী পাল্টালি, এবার অন্তত একটা স্বামীকে টিকিয়ে রাখিস, বুঝতে পারছিস? এই ভালোবাসা তোর টিকিয়ে রাখতে হবে, না হলে কিন্তু 4 নম্বর বিয়ের পাত্র খুঁজতে হবে।
এই বলে অপমান করছিল সুধাকে। সুধাও মুখ বুজে সবটা সহ্য করছিল। এদিকে বিয়ের মণ্ডপে সবাই যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল সুধাকে। সুধা বলে, তেজ কেন এখনো আসছে না? কেন আসছে না এখনো? তার মানে কি তেজ কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি? ঠিক আছে, আমাকেও তো আমার মেয়ের কথা ভাবতে হবে। আমার মেয়েও তো তার বাবার প্রয়োজন। তেজ যখন প্রমাণ জোগাড় করতে পারেনি, নিজের দায়িত্ব পালন করতে পারেনি, তবে আমি এই বিয়েটা করে নিব। এই বলে যখনই সিঁদুর করতে যাবে তখন তেজ চলে আসে। তেজ এসে বলে, 1 মিনিট, আমি কথা দিয়েছিলাম না যে আমি প্রমাণ জোগাড় করে আনবো? আমি ঠিক প্রমাণ জোগাড় করে এনেছি। এরপর সবার সামনে সবটা প্রমাণ করে দিল তেজ। সুধা তখন সুযোগ পেয়ে সিঁদুরটা হাতে নিয়ে সুধার সিঁথিতে পরিয়ে দেয়, যা দেখে অবাক হয়ে যায় সেখানকার সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।